ভোটার হলেন তারেক রহমান ও মেয়ে জাইমা। একাধিক গোষ্ঠী নির্বাচন বানচালের চেষ্টা করছে, অভিযোগ বিএনপির। জামায়াত জোটে যোগ দিল এনসিপি। এলডিপি জারার পর এবার এনসিপি ছাড়লেন তাজনুবা জাবিন। হাদি হত্যায় 2 সহযোগী মেঘালয়ে আটক। সংবাদ সম্মেলনে ডিএমপি, সংশ্লিষ্ট কাউকে আটকের তথ্য না থাকার দাবি মেঘালয় পুলিশের। এবং গৃহযুদ্ধের মধ্যেই মিয়ানমারে জাতীয় নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ। নির্বাচনকে প্রহসন ও ভিত্তিহীন বলে আখ্যা জাতিসংঘের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। রোববার ইসির এই অনুমোদনের মধ্য দিয়ে ভোটার হলেন তারা। এর আগে দীর্ঘ 17 বছর পর দেশে ফিরে গুলশান এলাকার ভোটার হতে অনলাইনে আবেদন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সঙ্গে শনিবার দুপুরে সশরীরে নির্বাচন কমিশন ভবনে উপস্থিত হয়ে ছবি, আঙুলের ছাপ, আইরিশ ও বায়োমেট্রিক তথ্য দেন তিনি। ওই দিন কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও জাতীয় পরিচয়পত্র পাওয়ার আবেদন করেন। দেশ এখন ক্রান্তিকাল পার করছে বলে মন্তব্য করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বাংলাদেশ যেন অন্ধকারের দিকে না যায় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। দুপুরে ঠাকুরগাঁও মানব কল্যাণ পরিষদ প্রাঙ্গণে আলেম ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় একাধিক গোষ্ঠী নির্বাচন বানচালের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। এজন্য সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বিভিন্ন রকম কথাবার্তা উঠছে, বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, আন্দোলন হচ্ছে। আপনার কেন জানি না মনে হয় যে দেশকে অস্থির করে তোলার জন্য আবার কিছু সংখ্যক লোক পেছন থেকে কাজ করছে। আমাদের এই সময় খুব সাবধান থাকতে হবে যে আমরা যেন আবার কোন অন্ধকারের দিকে চলে না যাই। আমাদের সাবধান থাকতে হবে আমরা যেন ভুল করে নিজেদের মধ্যে বিভেদ অনৈক্য সৃষ্টি করে আমরা যেন আবার সেই সমস্ত চক্রান্তকারীদের হাতে না পড়ি, যেখানে আমাদের দেশ আবার ক্ষতিগ্রস্ত হবে, আমরা ক্ষতিগ্রস্ত হব। ভোটারদের উদ্দীপনার প্রতীক হয়ে উঠেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এমন মন্তব্য করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের যে কোনো জায়গা থেকে নির্বাচন করতে পারেন তিনি। সকালে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন রিজভী। তিনি বলেন, সাংস্কৃতিক কর্মীরাই সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে সংগঠনটির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফুলেল শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এরপর গণমাধ্যমের সঙ্গে আলাপে তিনি অভিযোগ করে বলেন, আধিপত্যবাদের কালো ছায়া দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নস্যাৎ করতে চায়। আজও আধিপত্যবাদের ছায়া বিস্তৃত আছে। আজও অনেকে চায় বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা এটিকে বিলীন করে দিতে। আর এটাকে প্রতিহত করার জন্য যারা চেষ্টা করবে তারা হচ্ছে সাংস্কৃতিক কর্মী বাহিনী। তাদের লেখা গান, তাদের লেখা কবিতা, তাদের লেখা নাটক, তাদের লেখা সাহিত্য, তাদের লেখা উপন্যাস এটা উদ্দীপনা তৈরি করবে সারা জাতিকে। ঢাকা 17 আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচন করা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবও দেন রিজভী। সারা বাংলাদেশি তো তার নেতৃত্ব এবং তার দেশের মানুষ তাকে একজন জাতীয় নেতা হিসেবে বরণ করেছে। উনি যে কোনো জায়গা থেকে উনি দাঁড়াতে পারেন। ঢাকা যেহেতু কেন্দ্রীয় রাজধানী, সুতরাং এখান থেকে উনি নির্বাচন করা এবং সেই নির্বাচন ঢাকা থেকে পরিচালনা করা, নেতৃত্ব দেওয়া, এটাও অত্যন্ত তার জন্য আমি মনে করি এই দাঁড়ানোটা অত্যন্ত যৌক্তিক। এরপর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি জিয়া উদ্যানের সামনের সড়ক প্রদক্ষিণ করে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।
জামায়াত সহ সমমনা ৮ দলের সঙ্গে আরও 2টি দল যুক্ত হয়েছে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এই সময় তিনি জানান ৮ দল একসঙ্গে ছিল, আর 2টি দল এনসিপি ও এলডিপি তাদের সঙ্গে যোগ দিয়েছে। জামায়াতের আমির বলেন, আলাপ আলোচনার মাধ্যমে বিভিন্ন আসনে সমঝোতা হয়েছে। আরও দল তাদের সঙ্গে সমঝোতায় আগ্রহ দেখিয়েছে, তবে এই মুহূর্তে তা সম্ভব হচ্ছে না। বাংলাদেশ গড়ার জন্য ন্যায় এবং ইনসাফের ভিত্তির উপর সমাজকে দাঁড় করানোর জন্য অঙ্গীকার নিয়ে আপনারা জানেন এতদিন ধরে 8টি দল একসাথে আমরা কাজ করে আসছিলাম। আজকে আরো 2টি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে। কর্নেল অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি এবং এনসিপি একটু আগে আমাদের সাথে তাদের বৈঠকটা সমাপ্ত হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিন। আসছে নির্বাচন থেকেও সরে দাঁড়ালেন তিনি। রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া পোস্টে একথা জানান তাজনুভা। এর আগে শনিবার দল থেকে পদত্যাগ করেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 9 আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন তিনি। 10 দিনের মধ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের চার্জশিট দেয়া হবে উল্লেখ করে ঘটনায় জড়িতদের নাম জনসম্মুখে প্রকাশ করা হবে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় অন্তর্বর্তী সরকারের আমলে হাদি হত্যার বিচার নিশ্চিত করার প্রত্যয় জানান তিনি। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজনৈতিক দলগুলো ফ্যাসিস্টের দোসরদের পুনর্বাসনে কাজ করছে অভিযোগ করে এ কর্মকাণ্ড থেকে বিরত থাকতে দলগুলোর প্রতি আহ্বানও জানান তিনি। এই হত্যাকাণ্ডের তদন্তে যথেষ্ট অগ্রগতি সাধিত হয়েছে। তদন্তের স্বার্থে এবং প্রকৃত অপরাধীদের এবং মদতকারীদের শনাক্তের জন্য এখনই সব কিছু প্রকাশ করা যাচ্ছে না। তদন্তের স্বার্থে যে অংশটুকু জনসমক্ষে প্রকাশ করা সম্ভব তা আপনাদের সামনে তুলে ধরেছি। আগামী 10 দিনের মধ্যে 7ই জানুয়ারি 2026 এই মামলায় চার্জশিট দেওয়া সম্ভব হবে বলে আশা করছি। আমি সবাইকে এই বিষয়ে ধৈর্য ধারণ করার অনুরোধ করছি। হাদি হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে 8 বিভাগীয় শহরে অবরোধ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। রোববার রাজধানীর শাহবাগে জড়ো হন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় হাদি হত্যার বিচার সহ আধিপত্যবাদ বিরোধী স্লোগানে মুখর হয়ে ওঠে শাহবাগ। এর পাশাপাশি রাজশাহী, চট্টগ্রাম ও খুলনায় অবরোধ কর্মসূচি পালিত হয়। বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। মুদাসির আলীর প্রতিবেদন। স্লোগানে স্লোগানে উত্তাল শাহবাগ, কখনো আপোষ না সংগ্রাম, আবার কখনো উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে মুখর হয়ে ওঠে চারিদিকে। ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে অনড় ইনকিলাব মঞ্চ। সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের জানান, বেঁধে দেওয়া সময়ের মধ্যে হতে হবে বিচার। কার্যক্রম দৃশ্যমান না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন তারা। খুনিদের বিচার নিশ্চিত না করা পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ছি না। ওসমান হাদিকে খুন যারা করেছে তাদের বিচার 1 মাসের মধ্যেই হইতে হবে। এই হত্যাকাণ্ডের বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে জানান সদস্য সচিব। নেপথ্যের কুশীলবদের এখনো চিহ্নিত করতে না পারায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন তিনি। নির্বাচনের সাথে ওসমান হাদির কোনো সম্পর্ক নাই। তারা এই আন্দোলনকে বাধাগ্রস্ত করতে চান, তারা নির্বাচনের মুখোমুখি ওসমান হাদিকে দাঁড় করাতে চান। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সাধারণ মানুষও যোগ দেন কর্মসূচিতে। রাজধানীর তেজগাঁওতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আগামীতে কর্মসূচিগুলোতে ইনকিলাব মঞ্চের সাথে আমরা সর্বাত্মক সহযোগিতা এবং একাত্মতা পোষণ করছি। মূল হোতার গ্রেপ্তারের দাবিতে আমরা এই আন্দোলন করতেছি, আর এই আন্দোলন চলবে। আমরা জনসাধারণ হিসেবে আমরা সেই সঠিক বিচারের দাবিটা করি। তার খুনিকে কেন এখনো ধরতে পারবে না? আমাদের মনে হয় এখানে প্রশাসনের নিষ্ক্রিয়তা রয়েছে। এদিকে বিভাগীয় শহরেও অবরোধ কর্মসূচি পালিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করে ইনকিলাব মঞ্চের কর্মীরা। চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় উত্তাল হয়ে ওঠে হাদির হত্যার বিচারের দাবিতে। যতদিন পর্যন্ত এই স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের ওই শাহবাগে এসে যদি এটা বিস্তারিত না বলে, আমরা ততদিন পর্যন্ত আমাদের অবস্থান চালিয়ে যাব। আমরা হাদি হত্যার বিচার চাই এবং
এ হাদি আমাদেরকে শিখিয়ে গেছেন ন্যায় এবং ইনসাফের কথা। বিচার কিভাবে আদায় করতে হয় সেটা এই চট্টলা বলেন, হাদি চত্বর বলেন, যাই বলেন আমরা জানি। বরিশালে ছাত্র জনতা ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে। রংপুরে অবস্থান কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চ। এছাড়াও খুলনায় অনশন ও অবস্থান কর্মসূচি পালন করে ছাত্র জনতা। মুদাসসিরা আলী, মোহনা সংবাদ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যার মূল আসামি ফয়সাল ও আলমগীর ভারতে পালিয়েছে বলে স্বীকার করল পুলিশ। তারা জানায় এটি পূর্ব পরিকল্পিত এবং রাজনৈতিক উদ্দেশ্যের হত্যাকাণ্ড। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে মামলার অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. নজরুল ইসলাম। আর জানুয়ারির প্রথম সপ্তাহে আলোচিত এ মামলার অভিযোগপত্র দেওয়ার কথা বলেন ডিবি প্রধান। মনিরুল ইসলামের প্রতিবেদন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির দুই ঘাতক ইতোমধ্যেই দেশ ছেড়েছে, আর এর মাধ্যমে দেশের আইন শৃঙ্খলার ব্যর্থতা আরেকবার সামনে এলো। 12 ডিসেম্বর হামলার শিকার হন হাদি। এক সপ্তাহ পরই মৃত্যুর কাছে হেরে যান এই লড়াকু। হামলার 16 দিন পেরিয়ে গেলেও অধরা মূল দুই অভিযুক্ত। তবে একাধিক সূত্র হাদির ঘাতকদের দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করলেও পুলিশ ছিল অন্ধকারে। এতদিন স্বীকার না করলেও রোববার সংবাদ সম্মেলন করে নিজেদের অসহায়ত্ব প্রকাশ্যে আনল ডিএমপি। যদিও শুটার ফয়সালের সহযোগীদের গ্রেপ্তারকেই নিজেদের সফলতা দাবি করছিল তারা। এবার সহযোগী সহ ফয়সালের পালিয়ে যাওয়ার পুরো বর্ণনা দেন অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম। আসামিদেরকে চিহ্নিত করার পূর্বেই তারা সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয়। হালুয়াঘাটের পূর্বে মুন ফিলিং স্টেশনে জনৈক ফিলিপ এবং সঞ্জয় তাদেরকে গ্রহণ করার জন্য অপেক্ষা করতে থাকে। ফিলিপ তাকে সীমান্ত পার করে ভারতের মেঘালয় রাজ্যে জনৈক পুত্তির নিকট হস্তান্তর করে। পুত্তি এক ট্যাক্সি ড্রাইভার স্বামীর কাছে তাদেরকে হস্তান্তর করে। স্বামী মেঘালয় রাজ্যের তুরা নামক একটি শহর আছে, সেই শহরে তাদেরকে পৌঁছে দেয়। পল্টন থানার মামলার তদন্তের দায়ভার এখন গোয়েন্দা পুলিশের হাতে। তদন্ত পুরোদমে চলছে বলে জানান ডিবি প্রধান। বলেন খুব তাড়াতাড়ি দেওয়া হবে হাদি হত্যা মামলার অভিযোগপত্র। আপনারা জানেন যে আমরা একটা তদন্ত আমরা যদি আগে করে দিই তাহলে ওই পক্ষটা মানে অন্যান্য যে পক্ষরা জড়িত তারা এটার সুযোগ নিতে পারে। আগামী জানুয়ারি 7 তারিখের ভিতরে ইনশাআল্লাহ আমরা চার্জশিট দিতে পারবো। তখন তো চার্জশিট দিলে আমাদের টোটাল তো এটা একটা এন্ড আনতে হবে। তিনি বলেন হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত, নেপথ্যে রয়েছে রাজনৈতিক কারণ। ঘটনার শুরু থেকে নেপথ্যে কারা কারা, তার নেপথ্যের বিষয়টা এই মুহূর্তে বলতেছি না, তবে আমরা 2-4 জন সংশ্লিষ্টতা পাচ্ছি এবং এতে কিছুটা রাজনৈতিক কারণ হতে পারে, আমরা এইটুকুই বলতে। মেঘালয় পুলিশ পুট্টি ও সামি নামে ভারতের 2 নাগরিককে আটক করেছে বলে জানান নজরুল ইসলাম। মেঘালয় পুলিশের সাথে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি, তারা ইতোমধ্যে পুত্তি ও স্বামীকে গ্রেফতার করেছে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যাকারীদের ভারতের মেঘালয় পালিয়ে যাওয়ার দাবি নাকচ করেছে রাজ্য পুলিশ। একই সঙ্গে সেখানে এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত কাউকে আটকের কথাও অস্বীকার করেছে তারা। এমনকি ভারতের সেন্ট্রাল ইন্টেলিজেন্সের ব্যুরোর কাছেও এ সংক্রান্ত কোনো তথ্য নেই বলে জানা গেছে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে মনোনয়ন ফর্ম জমার শেষ দিনকাল। সারা দেশে চলছে মনোনয়ন সংগ্রহ এবং জমাদান। রাজশাহীর 3টি আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছাড়াও একাধিক নেতার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। রাজশাহী 6 আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোট 44 জন। রাজশাহীতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, এনসিপি, ইসলামী আন্দোলন, নাগরিক ঐক্য ও এবি পার্টি সহ কয়েকটি দলের নেতারা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। 2021 সালের মিয়ানমারের সামরিক অভ্যুত্থানে অং সান সুচি নির্বাচিত সরকারকে উৎখাতের পর প্রথমবারের মতো দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দফার ভোট গ্রহণ স্থানীয় সময় ভোর 6টায় শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত চলে। তবে দেশজুড়ে চলমান গৃহযুদ্ধ এবং বিরোধীদের বয়কটের মুখে এই নির্বাচনকে প্রহসন ও ভিত্তিহীন বলে আখ্যা দিয়েছে জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো। 330টি আসনে এর মধ্যে মাত্র 1/3 এলাকায় ভোট নেওয়া সম্ভব হয়েছে। সংঘাতের কারণে 65টি জনপদে ভোট গ্রহণ পুরোপুরি বাতিল করা হয়। এর ফলে দেশটির অন্তত 20% মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হবে। নির্বাচনের পরবর্তী 2 ধাপ আগামী 11 এবং 25 জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ঢাকা ১৬ আসনে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নেতাকর্মীকে সঙ্গে নিয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচনের প্রত্যাশা নিয়ে তিনি বলেন, ১৭ বছর পর মানুষ নির্বাচনের অপেক্ষায় আছে। পল্লবী রূপনগর আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন তিনি। দীর্ঘ ১৭ বছর পরে এসে বাংলাদেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় রয়েছে এবং সেই নির্বাচনের জন্য আজকে আনুষ্ঠানিকভাবে আমি আমার পল্লবী রূপনগর ঢাকা ১৬ আসন থেকে মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছি। দেশি বিদেশি বেশ কিছু ষড়যন্ত্র রয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ আমরা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ঘোনাপাড়া পূর্ব চীনা সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবির বাধায় কিছুদিন বন্ধ থাকলেও রোববার ভোর থেকে আবারও বিএসএফ বেড়া দেওয়ার চেষ্টা করলে উত্তেজনা তৈরি হয়। বিজিবি বিএসএফ উভয় বাহিনী সীমান্তে অতিরিক্ত টহল জোরদার করেছে। এর আগেও দুইবার সীমান্তের ওই জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছিল বিএসএফ। জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, পতাকা বৈঠকের মাধ্যমে সীমান্তে অবৈধভাবে তার কাটার বিষয়টি সমাধান করা হবে। প্রবল শীতে কাঁপছে সারা দেশ। প্রচণ্ড ঠান্ডায় স্থবির উত্তরের জনপদ। দিনের বেশিরভাগ সময়ই দেখা মিলছে না সূর্যের। রাতেও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। এদিকে দেশের বিভিন্ন স্থানে বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ। ঠান্ডায় শিশু ও বয়স্কদের বাড়তি যত্নের পরামর্শ চিকিৎসকদের। প্রতিনিধিদের তথ্যে তাসিন তারিনের রিপোর্ট। তীব্র শীত ও ঘন কুয়াশায় কাহিল জনজীবন। কয়েকদিনে শীতের তীব্রতা বেড়েছে। রোববার রংপুর জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ ডিগ্রি সেলসিয়াস। শীতের প্রকোপ বাড়ায় এই অঞ্চলে বেশি বিপাকে পড়েছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। প্রচুর ঠান্ডা, গাড়িতে আমাদের লোকজন ওঠে না, আমাদের গরিব মানুষের প্রচন্ড অসুবিধা হয়ে গিয়েছে। শত কষ্ট ঠান্ডার মাঝেও তারা বের হয়েছে শুধু জীবিকার তাগিদে। কিস্তি দেওয়া লাগে, খাওয়া লাগে, বউ বাচ্চা আছে, মা আছে, বাপ আছে, কষ্টের দিকে তো বাইরে হওয়া লাগে। তাপমাত্রা কিছুটা বেশি থাকলেও সিরাজগঞ্জে অতি ঘন কুয়াশায় ঢাকা পড়েছে সড়ক মহাসড়ক। এতে হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে যানবাহনগুলোকে। এদিকে ফেনীতে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। এই কারণে ভিড় বেড়েছে জেলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে। সর্দি, কাশি, জ্বর, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়া সহ নানা রোগ নিয়ে ভর্তি হচ্ছেন রোগীরা। লেবুনাজার দেওয়া হয়, না দিলে রোগী অসুস্থ হয়ে যায়। ঠান্ডা থেকে নিউমোনিয়া হয়ে গেছে আর কি, জ্বর, কাশি এগুলো। বাচ্চার ডায়রিয়া ৪-৫ দিন দিয়ে ফার্মেসিতে ওষুধ খাওয়াইতেছে, কোনো কাজ করে না। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে সচেতনতা ও সময় মতো চিকিৎসাই পারে ঠান্ডাজনিত রোগের ঝুঁকি কমাতে। ঠান্ডাতে যেন বাচ্চারা যেন এক্সপোজ না হয় সেটারও ব্যবস্থা করতে হবে। একই সাথে ঠান্ডা পড়ছে মনে করে বাচ্চাদের অতিরিক্ত গরম কাপড় পরে রাখার কারণেও কিন্তু অনেক সময় তাদের টেম্পারেচার বেড়ে গিয়ে অনেক সব ক্ষেত্রে হচ্ছে শ্বাসতন্ত্রের ঝুঁকি, সংক্রমণের ঝুঁকি বেড়ে যেতে পারে। তো এই কথাগুলো মাথায় রেখে যদি আমরা চলি তাহলে হয়তো আমাদের এই প্রাদুর্ভাব সমূহের সংখ্যা আমরা কমিয়ে রাখতে পারবো। গরম পোশাক ব্যবহারের পাশাপাশি জ্বর বা শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। আমরা আন্তর্জাতিক প্রসঙ্গ। ট্রাম্প জেলেনস্কি বৈঠকের ঠিক আগ মুহূর্তে ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার ভোর থেকে চালানো এই হামলায় অন্তত এক নারী নিহত এবং ২২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ শিশুও রয়েছে। হামলার ফলে রাজধানীর একাধিক এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এদিকে যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইউক্রেনের শান্তির জন্য কোনো চুক্তি হবে না বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত মনিরুল ইসলামের ডেস্ক রিপোর্টে। ভোরের নীরবতা ভেঙে একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে কিয়েভ। আবাসিক এলাকা লক্ষ্য করে ছোড়া হয় ক্ষেপণাস্ত্র ও ড্রোন। আতঙ্কে নিরাপদ আশ্রয়কেন্দ্রে ছুটে যান সাধারণ মানুষ।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিসকো জানান, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত সক্রিয় হয়ে আকাশেই বেশ কটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে। নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। হামলায় এক নারী নিহত হয়েছেন, আহত অন্তত 22 জন। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী নিহত 47 বছর বয়সী ওই নারী আবাসিক ভবনে হামলার শিকার হন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কাজ চলছে। 2022 সালে যুদ্ধ শুরুর পর কিয়েভে এটি অন্যতম ভয়াবহ হামলা বলে দাবি করছে আন্তর্জাতিক গণমাধ্যম। এদিকে রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধবন্ধে এই বৈঠক কতটা কার্যকর হবে তা নিয়ে তৈরি হয়েছে নতুন করে জল্পনা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে সমঝোতার বিষয়ে ওয়াশিংটনের অনুমোদনই চূড়ান্ত উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইউক্রেনে শান্তির জন্য কোনো চুক্তি হবে না। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ। নতুন বছরের শুরুতেই শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজ খেলবে পাকিস্তান। আসন্ন 3 ম্যাচের টি-20 সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই স্কোয়াডে রাখা হয়েছে বিপিএলে খেলা 7 ক্রিকেটারকে। প্রথমবার দলে ডাক পেয়েছেন খাজানাফে। এর আগে পাকিস্তান শাহিনসের হয়ে খেলেছেন এই ব্যাটার। এছাড়া দলে ফিরেছেন শাদাব খান। অন্যদিকে বিগ ব্যাশের এবারের আসরে খেলছেন বাবর আজম, রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদিরা। অস্ট্রেলিয়ার এই টুর্নামেন্ট খেলার জন্য এই সিরিজে থাকছেন না তারা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ভোটার হলেন তারেক রহমান ও মেয়ে জাইমা। একাধিক গোষ্ঠী নির্বাচন বানচালের চেষ্টা করছে, অভিযোগ বিএনপির। জামায়াত জোটে যোগ দিল এনসিপি এলডিপি। জারার পর এবার এনসিপি ছাড়লেন তাজনুবা জাবিন। হাদি হত্যায় 2 সহযোগী মেঘালয়ে আটক। সংবাদ সম্মেলনে ডিএমপি। সংশ্লিষ্ট কাউকে আটকের তথ্য না থাকার দাবি মেঘালয় পুলিশের। এবং গৃহযুদ্ধের মধ্যেই মিয়ানমারে জাতীয় নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ। নির্বাচনকে প্রহসন ও ভিত্তিহীন বলে আখ্যা জাতিসংঘের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।